আমি নাবিল, জামালপুরে থাকি এবং সেখান থেকেই বলছি। সবসময়ই ভূত.কমের সাথে ছিলাম, শুনে আসছি এবং সামনেও শুনে যাব। তো এতদিন শুধু অন্যের ঘটনা শুনে এসেছি এবং ভয় পেয়েছি। তবে আজ একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। জানি না গুছিয়ে লিখতে পারবো কিনা, কারণ কোনোদিন আপনাকে ঘটনা লিখে পাঠানো হয়নি। তবে যথাসাধ্য চেষ্টা করব গুছিয়ে লেখার জন্য। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমি ছোটবেলা থেকে জামালপুরে বড় হয়েছি, আর আমি ও আমার বন্ধু আশির প্রকৃতি খুবই ভালোবাসি। সেই জায়গা থেকেই প্রতিনিয়ত আমরা শহরের সব জায়গা ঘুরে বেড়াই প্রকৃতির খোঁজে। আর একদিন এমনই ঘুরতে ঘুরতে আমরা একটি জায়গার সন্ধান পেয়ে যাই, দিঘির পাড়। জায়গাটা একদম প্রকৃতিতে ভরা, বলতে গেলে চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, যা একদমই আমাদের মনের মতো ছিল। এই জন্যই এই জায়গাটা আমাদের বেশ ভালো লাগে। আর প্রায় সময়ই বিকাল করে আমি আর আমার বন্ধু আশির দিঘির পাড়ে বসে থাকতাম আর জমিয়ে আড্ডা দিতাম। তবে কোনোদিনও এত বড় একটা দিঘি থাকা সত্ত্বেও সেখানে কোনো লোকজনের আনাগোনা দেখতে পেতাম না। তাছাড়া সেখানে মাছ চাষও করা হয়। দিঘিটি দেখে আমাদের কাছে তাই মনে হলো। তাই বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের মনে সন্দেহ হয় যে এত সুন্দর একটা জায়গা, এখানে কোনো মানুষ নেই কেন, বা আসে না কেন কেউ। মনে মনে ভাবি, এত বড় একটা দিঘি, এখানে এত মাছ চাষ করে, তবুও কেন কোনো পাহারা দেওয়ার লোক নেই। আর এই থেকেই এই জায়গা সম্পর্কে আরো জানার আগ্রহ হয়। আর এই থেকেই বন্ধুকে বলি, চল পাশের গ্রামের মানুষের সাথে কথা বলে দেখি কি হয়। তো সেই দিঘিটি যেহেতু জঙ্গলের মাঝেই ছিল, তো জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া যায় একটি গাছের গ্রামে। আমরা সেখানে যাই আর ভাগ্যক্রমে এক বয়স্ক চাচাকে পেয়ে যাই। দিঘিটা সম্পর্কে জানতে চাই। তারপর যা শুনি তা শুনে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। দিঘির পাড়ের জায়গাটির বর্ণনা একটু দিয়ে রাখি। দিঘিটা আমার বাসা থেকে 5-7 কিলোমিটার দূরে। বিশাল একটি দিঘি। দিঘির চারপাশে বেশ কিছু জায়গা জুড়ে বিশাল ঘন জঙ্গল, গাছগাছালি। আর এই দিঘির পাড়ের ঘন জঙ্গল দিয়ে খুব কাছের একটা গ্রামে যাওয়া যায়, যেখানে আমরা গিয়েছিলাম ঘটনাটি শুনতে। আর দিঘির পাড়ে একটা পরিত্যক্ত মসজিদও আছে। আর দিঘিতে বছরে 6 মাস মাছ চাষ করা হয়, আর বাকি 6 মাস এই দিঘিটি শুকিয়ে থাকে। আর দিনের বেলায় এই দিঘির আশেপাশে কোনো লোকজনের দেখা পাওয়া যায় না। সন্ধ্যার পরের কথা তো বাদই দিলাম। তো একদিন দুজন সাহস করে দিঘির ঘন জঙ্গল পার হয়ে আমরা পাশের গ্রামে এক চাচার কাছে গিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা। চাচা হাসি মুখে সালাম নেয়। আমরাও হাসি মুখে চাচাকে জিজ্ঞেস করি, বাড়ি কোথায়? চাচা হাসি দিয়ে বলল, এই যে এই গ্রামেই বাবাজি। চাচা, কিছু কথা ছিল, কিছু যদি সময় দিতেন আমাদের। বলো বাবাজিরা। চাচা, জঙ্গল পার হয়ে ওই দিঘির পারে যান আপনি? অনেক সুন্দর না দিঘিটা? ওই দিঘি সম্পর্কে কথা বলতে চাই আর কি। এই কথা শোনার পর চাচার হাসি মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, কি হলো চাচা? চাচা উত্তরে বলল, ওই দিঘির ব্যাপারে কিছু কইতে পারবো না, আর ওই দিঘির পারে তোমরা যাও না, বিপদ হইতে পারে। এটা শোনার পর আমাদের সন্দেহ বেড়ে গেল, তার সাথে কথা বলার আগ্রহটাও আমাদের বাড়তে থাকলো। চাচা নিষেধের পরেও চাচাকে অনেক জোরাজুরি করি। চাচা সেই দিঘির সম্পর্কে বলতে খুবই অনীহা প্রকাশ করেন। তবে শেষমেশ অনেক জোরাজুরির পর চাচা বলতে রাজি হলেন। চাচা বলছেন, ঘটনাটা আজ থেকে 23 থেকে 25 বছর আগের। এই দিঘিটা আগে অনেক সুন্দর ছিল, অনেক মানুষেরও আনাগোনা ছিল। কিন্তু আমার বন্ধু জালালের সাথে একটা ঘটনা ঘটার পরে ওই দিনের পর থেকে আর কেউ ওই দিঘির পাড়ে যায় না, গেলেও খুব কম, শুধু মাছের খাবারটা দেওয়ার জন্য যায় আর কি। আজ থেকে প্রায় 23 থেকে 25 বছর আগে জালাল নামে এক ছেলে, যে আমারই বন্ধু ছিল,
এই দিঘিতে কাজ করত, তার সাথে আর একটা ছেলে কাজ করত, তার নাম হাবিব, তারই ছোট ভাই। জালাল যে দিঘিতে কাজ করত সেইটা আমাদের গ্রাম থেকে একটু দূরে। সেই দিঘিতে রাতের বেলা তো দূরের কথা, মানুষ দিনেও যেতে চাইত না, কেননা জায়গাটায় যেতে হলে অনেকটা জঙ্গল পার হতে হয়, আর তাছাড়া জঙ্গলের মধ্যে হওয়ার কারণে সবাই ভয় পেত। জালাল তবুও ওই দিঘি পাহারা দেবার কাজ করত, কারণ ওই দিঘিতে তখন মাছ চাষ করা হতো। তাছাড়া সে অন্য পুকুর পাহারা দেবার জন্য যে টাকা পেত তার চেয়ে ওইটাই অনেক বেশি টাকা পেত, কারণ এখানে কাজ করতে সবাই ভয় পায়। তো জালালের কাজ শুরু করার কিছুদিন পর থেকে দেখত প্রতিদিন পুকুরের পাড়ে টাটকা অনেক মাছের কাটা লেজ, আঁশ এগুলো পড়ে থাকতে। এগুলো দেখে সে খুব একটা আমলে নেয়নি, কেননা সে ভেবেছিল হয়তো সাপের কাজ, কারণ অনেক সাপ আছে মাছ খায়। আর তাছাড়া ভৌতিক কোনো বিষয় নিয়ে তার কোনো ভয় ছিল না, কখনো ভূতের মুখে পড়েনি তো, সেই জন্য আর কি। তো একদিন জালাল পুকুর পাড়ে যাওয়ার জন্য তার বাড়ি থেকে রওনা হয়েছে। তার সাথে কাজ করা সেই ছেলেটা সেদিন সকালেই জানিয়েছে আজকে সে যেতে পারবে না। তাই জালাল বিকালের শেষ দিকে একাই যেতে লাগলো। কিছুদূর যাওয়ার পর সেই জঙ্গলের ভিতরে ঢুকে গেল জালাল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেল সে। জালাল ভালো করে লক্ষ্য করল কান্নাটা একটা মহিলার। জালাল ভাবতে লাগলো এই সন্ধ্যায় মহিলার কান্নার আওয়াজ। পরে জালাল যেদিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল সেই দিকে গেল, কিন্তু জালাল ওখানে গিয়ে কাউকে পেল না। সে এই বিষয় নিয়ে আর না ভেবে দিঘির দিকে এগোতে লাগলো। হঠাৎ আবার সেই কান্নার শব্দটা। জালাল সেখানে কান্না দিয়ে এগোতে লাগলো আর মনে মনে নিজেকে হাজারো প্রশ্ন করতে লাগলো। তো জালাল যেদিক দিয়ে যাচ্ছিল শব্দটা সেখানে সেদিক দিয়েই আসতে লাগলো। তখনই জালালের মনে ভয় ঢুকে গেল, আর তখনই তাড়াহুড়ো করে ওই জায়গা থেকে দ্রুত গতিতে যেতে লাগলো দিঘির উদ্দেশ্যে। আবার সেই কান্নার আওয়াজ তার পেছন থেকে আসছিল, অনেকটা জোরেই এবারে। জালাল একটু ভয় পাচ্ছিল, তাই দিঘির পাশে থাকার জন্য যে ছোট্ট ঘরটা তাকে দেয়া হয়েছিল সেখানে ঢুকে পড়ল, আর তার পকেটে থাকা সিগারেট নিয়ে আগুন ধরালো। কেননা সে জানত আগুন থাকলে কোনো খারাপ কিছু মানুষের কোনো ক্ষতি করতে পারে না। অনেকক্ষণ হয়ে গেল জালাল সিগারেট খাচ্ছিল, তখন ভয়টা অনেক কমে গেছে আর কান্নার আওয়াজটাও। তাই প্রতিদিনের মতো পুকুরের চারপাশটা একটু দেখে তার ছোট ঘরে গেল। ততক্ষণে অনেকটা রাত হয়ে যাওয়াতে জালালের অনেক ঘুম পাচ্ছিল, তাই সে ঘুমানোর প্রস্তুতি নিল। সাথে সাথে সেই কান্নার কথাটা মনে পড়ল। ওই মহিলা কেনই বা কাঁদছিল, প্রশ্নটা মনে রেখেই ঘুমিয়ে পড়ল জালাল। রাত প্রায় 1টা কি 2টার মতো হবে। ঠিক তখনই আগের সেই কান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল জালালের, আর ভাবতে লাগলো কান্নাটা এখানেও চলে আসছে, নিশ্চয়ই এটা কোনো ভূত প্রেত বা অন্য কিছু, কিন্তু আমার কাছে কি বা চায়। জালাল ভাবনা থেকে ফিরে ঘরের বাইরে এসে কি হচ্ছে সেটা দেখতে চাইল, আর বাইরে এসে যা দেখল তা দেখে জালাল ঠক ঠক করে কাঁপতে লাগলো। সেই কান্নার আওয়াজটা আর কারো নয়, সেটা একটা মহিলার, যাকে দেখতে পুরো মানুষের মতো না। জালালের দেখা সেই অবয়বটি সারা শরীর মানুষের মতো, হাত দুটো মানুষের মতো, আর সাধারণ মানুষের থেকে ছোট, আর হাতের কবজিটা দেখতে অনেকটা মুরগির পায়ের মতো। জালাল ভাবল এইটা কি? যেটাই হোক না কেন সেই জিনিসটা দিঘির এক কোণে বসে মাথার নিচের দিকে দিয়ে কাঁদছে। হঠাৎ মুখটা উপরের দিকে তুলল, কিন্তু স্পষ্ট কিছু দেখতে পারছিল না জালাল, কেননা ওই অবয়বের মুখটা অনেক কালো, এতই কালো যে দেখতে পেল না জালাল। তার হাত স্পষ্ট ছিল। একটু পর জালালকে অবাক করে দিয়ে অবয়বটি হঠাৎ করে তার নিজের দেহকে প্রসারিত করতে লাগলো এবং আস্তে আস্তে
অসম্ভব বড় হয়ে গেল আর পুকুরের দিকে এগিয়ে যেতে লাগলো এবং সেখান থেকে মাছ ধরে ধরে খেতে শুরু করলো। জালাল এটা দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না। সে প্রচন্ড ভয়ে মুখ থেকে শব্দ বের করে ফেলল। সাথে সাথে ভয়ঙ্কর রূপে সেই অবয়বটা জালালের দিকে রাগান্বিত ভাবে তাকালো। আর তখনই জালাল আরো জোরে জোরে শব্দ করতে লাগলো আর দৌড় দিয়ে জঙ্গল পার হয়ে নিজের বাড়িতে চলে গেল। ভাবল তাহলে পুকুরের পাড়ে মাছের অংশগুলো এই জন্য পাওয়া যায়। আর যখনই সে ভাবনা থেকে ফিরে আসে তখনই সেই অবয়বটি তার দিকে হাত বাড়ালো। জালাল প্রচন্ড ভয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন জ্ঞান ফেরে সে কিছুটা সুস্থ হয়। তারপর তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বাসার সবাইকে সে জানায়, আমাকেও জানায়। আর এটা শুনে বাসার সবাই কাজ ছেড়ে দিতে বললে সে কাজ ছেড়ে দেয় এবং তার কিছুদিন পর জালাল একটানা 3 মাস জ্বরে ভুগে মারা যায়। এতক্ষণ পর্যন্ত যারা ঘটনাটি শুনছিলেন তারা হয়তো ভাবছিলেন যে ঘটনাটি বেশ অবাস্তব রকমের, কিন্তু এর সাথে একটা মানুষের মৃত্যুর সম্পর্ক আছে, একটা মৃত্যু জড়িয়ে গেছে। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না। চাচার কাছে থেকে ঘটনাটা শুনে আসার পর আমাদের সাথেও কিছু ঘটনা ঘটে, আর সেগুলো কেন ঘটে তার কোনো উত্তর আমরা আজও পাইনি। এই ঘটনা শোনার পর সন্ধ্যা নামার আগে আমাদের বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেই ওই জঙ্গলের মধ্য দিয়ে এই দিঘির পাশ হয়ে, কারণ এছাড়া আর কোনো রাস্তা ছিল না সেখান থেকে বেরিয়ে আসার। তাই আমরা সন্ধ্যা নামার আগেই জঙ্গলের মধ্য দিয়ে বের হয়ে যাই। তখনই আমার চাচার বলা ঘটনা এবং সেই ঘটনার সাথে সম্পর্কিত যে কান্নার আওয়াজ সেটা শুনতে পাই। আমরা দুজনেই মুহূর্তে চমকে উঠি। আমাদের ডানে বামে না তাকিয়ে আমরা সোজা দৌড় দেই, কারণ আমরা বুঝতে পারছিলাম এখানে বিপদ আছে। আর জঙ্গল পেরিয়ে দিঘির পাড় দিয়ে দৌড়ে যখন যাচ্ছিলাম তখন কান্নার আওয়াজটা আমরা আর শুনিনি। তবে দিঘির মধ্যে আমরা দেখতে পাই বিশাল আকৃতির বুদবুদ, যা মোটেও স্বাভাবিক বুদবুদের মতো ছিল না, সেটি ছিল বিশাল আকৃতির। আর এর সাথে আমরা বিভৎস পচা মাছের গন্ধ পাই, যদিও যাওয়ার সময় আমরা কোনো গন্ধ পাইনি। এসব দেখে আমাদের দুজনেরই হাত পা রীতিমতো কাঁপছিল আর দৌড়ানোর শক্তি ছিল না। তবুও কষ্ট করে আমরা দিঘি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ি আর রিকশায় করে বাড়ি চলে আসি। তবে মাছ পচা গন্ধটা রীতিমতো নাকে এসেই যাচ্ছিল, কিছুতেই কমছিল না। এরপর বাসায় গিয়ে স্বাভাবিক হই, তবে ঘটনাগুলো ভুলতে পারিনি। আর সেই রাতেই আমাদের সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে। আমার বন্ধু আশির আর আমি একই স্বপ্ন দেখি দিঘিটাকে কেন্দ্র করে। স্বপ্নটা ছিল আশির দেখতে পায় সন্ধ্যা নামার সময় এক মহিলা দিঘির পাড়ে বসে তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সে দিঘির পাড়ে আসার জন্য তাকে নিষেধ করছে, বলছে তোর আর দিঘিতে আসবি না, আসলে আর বেঁচে ফিরতে পারবি না। এরপর তার ঘুম ভেঙে যায়। তখন রাত 3টার মতো। ঘুম ভাঙার পরেই আশির নাকি সেই পচা মাছের গন্ধটা পায় আর ভয়ে সারা রাত লাইট জ্বালিয়ে বসে থাকে। আর পরদিন আমাকে স্বপ্নের কথা বললে আমিও অবাক হয়ে যাই, কারণ একই ঘটনা আমার সাথেও ঘটে একই সময়ে। তবে কিছুদিন পর আমরা আর কেউ ওই স্বপ্ন বা ওই গন্ধ কিছুই দেখি না বা পাই না। আস্তে আস্তে সব আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তবে এই সবের পর আমরা ওই দিঘির পাড়ে আর যাইনি। আমাদের সাথে কেন এমন হলো এর উত্তর আমরা আজও মিলাতে পারিনি। জানি না ঘটনাটি কার কতটুকু ভালো লেগেছে, তবে এই ছিল ঘটনা যা আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এর আগে কোনোদিনই ঘটনা পাঠাইনি, তাই জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। আর হ্যাঁ, আরো অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার বন্ধু আশিরের সুমন মামার কাছ থেকে নদীর চর রিলেটেড। আমি পরবর্তী সময়ে সুমন মামার ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে পাঠানোর চেষ্টা করব। সিলেক্ট হলে অবশ্যই জানাবেন।